প্রিয় শিক্ষার্থীরা, মুকুল নিকেতন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সপ্তম অধ্যায় নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি পরবর্তী আলোচনায় যাব। আমরা পূর্বের ক্লাসে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আলোচনা করেছিলাম, আর সেই ক্ষেত্রে আমরা নিউটনের যে মহাকর্ষীয় সূত্র, সেই মহাকর্ষীয় সূত্রটি আলোচনা করেছিলাম। তাহলে পুনরায় যদি আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রটি সম্পর্কে যাই, দেখো আমরা মহাকর্ষীয় যে সূত্রটি পেয়েছিলাম F = G × m1 × m2 / d²। তাহলে পূর্ববর্তী ক্লাসে আমরা এই সূত্রটি নিয়ে আলোচনা করেছিলাম, F = G × m1 m2 / d², যেটা আমরা প্রত্যেকেই জানি। এখানে F হচ্ছে মহাকর্ষীয় বল, G মহাকর্ষীয় ধ্রুবক, m1 প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর এবং আমাদের d ছিল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। যাই হোক, পূর্ববর্তী ক্লাসে আমরা যদি বস্তুদ্বয়ের ভর দ্বিগুণ করা হয় তাহলে বলের কীরূপ পরিবর্তন ঘটবে সেই সম্বন্ধে আমরা জেনেছিলাম। বস্তুদ্বয়ের ভর দ্বিগুণ করা হলে বলের কীরূপ পরিবর্তন ঘটবে। একই রকম বস্তুদ্বয়ের ভর 3 গুণ করা হলে বলের কীরূপ পরিবর্তন ঘটবে সেটাও আমরা পেয়েছিলাম। তদ্রূপ বস্তুদ্বয়ের ভর 4 গুণ করা হলে বলের কীরূপ পরিবর্তন ঘটে সেটা আমরা দেখছিলাম। তাহলে আমরা যেটা পেয়েছিলাম, বস্তুদ্বয়ের ভর দ্বিগুণ করা হলে বলের পরিমাণ দ্বিগুণ হয়, ভর 3 গুণ করা হলে বলের পরিমাণ 3 গুণ হয় এবং ভর 4 গুণ করলে বলের পরিমাণও 4 গুণ হয়। অর্থাৎ বস্তুর ভর এর গুণফল এবং বল সমানুপাতিক হারে ছিল। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, বস্তুদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করা হলে বলের কীরূপ পরিবর্তন ঘটবে। বস্তুদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করা হলে বলের কেমন পরিবর্তন ঘটবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকের আলোচনায় যাব। তাহলে দেখো, প্রথমেই আমরা একটা উদ্দীপক সাজিয়ে নিব। আমি দুইটা বস্তু নিব, একটি বস্তু A এবং একটি বস্তু B। দুইটি বস্তুকে আমরা নিলাম, একটি বস্তু A এবং অপর বস্তুটি হচ্ছে B। এবং এ বস্তুর ভর 20 কেজি, 20 কেজি। এ বস্তুর ভর আমরা নিলাম 20 কেজি। অপরদিকে বি বস্তুর ভর আমরা নিব 30 কেজি, 30 কেজি। দুটি বস্তু, একটি বস্তু A, একটি বস্তু B। এ বস্তুর ভর 20 কেজি এবং বি বস্তুর ভর 30 কেজি। এবং বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা নিব। এই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব 5 মিটার, 5 মিটার। বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব 5 মিটার আমরা নিয়ে নিলাম। তাহলে এটা মোটামুটি আমরা একটা উদ্দীপক সাজিয়ে নিলাম। তাহলে দুইটা বস্তু নিয়েছি আমরা, একটি বস্তু A, অপর বস্তুটি B। এ বস্তুর ভর নিয়েছি আমরা 20 কেজি, বি বস্তুর ভর নিয়েছি আমরা 30 কেজি এবং A ও B বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব নিয়েছি আমরা 5 মিটার, 5 মিটার। এখন দেখো, এই ধরনের উদ্দীপক থেকে বা যদি এভাবে উদ্দীপকটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যে প্রশ্নটা হতে পারে, বস্তু দুটির দূরত্ব দ্বিগুণ করা হলে বলের কীরূপ পরিবর্তন ঘটবে বা বলের মান কেমন হবে। যেটা আমরা পূর্বে দেখেছিলাম কি, বস্তুদ্বয়ের ভরের গুণফল দ্বিগুণ করা হলে বলের কীরূপ মান হয় বা বলের মানের কীরূপ পরিবর্তন ঘটে, সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা দূরত্ব দ্বিগুণ করে দেখব যে এদের মাঝে বলের সাথে বস্তুর দূরত্বের কী ধরনের সম্পর্ক দাঁড়ায়। তাহলে লিখে নাও যে এখান থেকে যেটা আমরা প্রমাণ করব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বলের মানের কিরূপ পরিবর্তন ঘটবে।
তাহলে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বলের মানের কিরূপ পরিবর্তন ঘটবে, তাহলে এই উদ্দীপক থেকে আমরা সেটা প্রমাণিত করব। তাহলে দেখো যে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের কি কি দেওয়া আছে আমরা সেটা নিব। প্রথমে আমরা লিখি দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা দুইটা বস্তু দেওয়া আছে, একটি বস্তু এ আর একটি বস্তু বি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে এ বস্তুর ভর, এ বস্তুর ভরকে, যেহেতু দুইটা ভর আমাদের, তাহলে একটা ভরকে আমরা m1 এবং অপর ভরটিকে আমরা m2 দ্বারা প্রকাশ করব। তাহলে এ বস্তুর ভর m1 ইকুয়াল টু 20 কেজি দেওয়া আছে আমাদের, 20 কেজি। এ বস্তুর ভর m1 ইকুয়াল টু 20 কেজি। অপরদিকে আরেকটি বস্তু দেওয়া আছে আমাদের বি বস্তু, তা আমরা লিখতে পারি বি বস্তুর ভর বি বস্তুর ভরকে যদি আমরা m2 দ্বারা প্রকাশ করি তাহলে m2 ইকুয়াল টু 30 কেজি। আর কি দেওয়া আছে দেখো, দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাই আমরা লিখতে পারি বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা, ডি দ্বারা। তাহলে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের ডি দেওয়া আছে, ডি সমান 5 মিটার। তাহলে এটাও আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, যে আমরা পেয়েছি কি দুইটি বস্তুর ভর পেয়েছি, দুটি বস্তুর মাঝে আমাদের একটি বস্তু আছে এ, একটি বস্তু বি। আমরা এ বস্তুর ভর পেয়েছি 20 কেজি, বি বস্তুর ভর পেয়েছি 30 কেজি এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেয়েছি 5 মিটার। তাহলে এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এখন দেখো আমাদের প্রশ্নের শর্তটা কি বলছে, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের মানের কিরূপ পরিবর্তন ঘটবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা এখন আমরা মূল সূত্রে যদি চলে যাই, আমাদের সূত্র দেওয়া আছে, আমরা জানি যেটা আমরা পূর্বে লিখেছিলাম বলের সূত্র বা নিউটনের মহাকর্ষীয় সূত্র। তাহলে আমরা প্রথমে লিখব আমরা জানি মহাকর্ষীয় বল F ইকুয়াল টু G ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা আমাদের সূত্র, এটা আমরা জানি। এখন দেখো যেহেতু এই সূত্রটা আমাদের জানা, এখন প্রথম ক্ষেত্রে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি, যখন আমরা কি দূরত্ব যা ছিল তাই রাখবো, দূরত্বের কোনো পরিবর্তন নিয়ে আসবো না। যেহেতু দূরত্ব দ্বিগুণ করলে আমাদের বলের মান কীরূপ পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে হবে, কাজে পূর্বে যেই দূরত্বটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা একটা মান বের করব। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে প্রথম ক্ষেত্রে অর্থাৎ যখন আমরা দূরত্ব অপরিবর্তিত রাখবো, তাহলে যেহেতু প্রথম ক্ষেত্রে কথাটা উল্লেখ করছি তাহলে আমরা এখানে F1 নিব। F1 প্রথম ক্ষেত্রে F1 ইকুয়াল টু G ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d1 স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে F1 ইকুয়াল টু G ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। এখানে যদি আমরা মান বসাই তাহলে জি এর মান আমরা জানি 6.673 ইন্টু tan ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, কিন্তু সে মানটা আমরা কনস্ট্যান্ট রাখবো, সে মানটাকে আমরা বসাবো না। তাহলে জিটাকে আমরা কনস্ট্যান্ট রেখে দিই। m1 আমরা পেয়েছি কত, 20 কেজি, m1 20 কেজি ইন্টু m2 এর মান আমাদের দেওয়া আছে কত, 30 কেজি। আর ডি এর মান অর্থাৎ দূরত্ব আমরা পেয়েছি, আমাদের দেওয়া আছে d1 এর মান কত হবে, 5 স্কোয়ার ইকুয়াল টু জি কনস্ট্যান্ট। তাহলে 20 ইন্টু 30 যদি আমরা এটাকে গুণ করি, অর্থাৎ দুইটা ভরকে যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমাদের দাঁড়ায় 600।
ডিভাইডেড বাই 5 স্কোয়ার, 5-এর উপর বর্গ, তার 5 5 25 ইকুয়াল টু, তাহলে 600-কে যদি 25 দিয়ে আমরা ভাগ করি আমাদের আসে 24 আর জি এর মতো থাকবে, জিকে আমরা ভাঙাইনি জি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা F1 এর মান পেলাম কত 24G। আমরা সাইডে যদি এটাকে লিখে রাখি তাহলে F1 পেয়েছি 24G। আবার খেয়াল করো, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল দুইটা বস্তুর ভর, এ বস্তুর ভর এবং বি বস্তুর ভর, অর্থাৎ M1 এবং M2 এই দুইটা ভর আমাদের দেওয়া ছিল, আর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের দেওয়া ছিল। আমাদের শর্ত ছিল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বলের কিরূপ পরিবর্তন ঘটবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা মূল সূত্রে যদি যাই, আমরা সূত্রটা জানি F = G × M1 × M2 ডিভাইডেড বাই D স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে চাই, প্রথম ক্ষেত্রে F1 = যেহেতু প্রথম ক্ষেত্র বলছি যার জন্য F কে আমরা কি করলাম F1, প্রথম ক্ষেত্রের জন্য 1, তাহলে F1 = G × M1 M2 ডিভাইডেড বাই D এর ক্ষেত্রেও কি প্রথম ক্ষেত্রে 1 D1 স্কোয়ার। মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা প্রথম ক্ষেত্রে F1 এর মান পেলাম 24G। এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব। এখন আবার আমরা লিখি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটাকে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে D2, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে বলছি তাহলে D2 = 2 × 5, অর্থাৎ বস্তুদ্বয়ের দূরত্ব কি করছি আমরা দ্বিগুণ করছি। তাহলে 2 × 5 = 10। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দূরত্ব আসলো কত 10 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দূরত্ব পেলাম 10 মিটার। এখন যদি আমরা সূত্রে প্রয়োগ করি তাহলে F2 = M1 × M2 ডিভাইডেড বাই D2 স্কোয়ার। এটা কি দ্বিতীয় ক্ষেত্রের জন্য, যেটা আমরা প্রথম ক্ষেত্রে লিখছিলাম F1 = G × M1 M2 ডিভাইডেড বাই D1 স্কোয়ার। এখন দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমরা দূরত্ব দ্বিগুণ করেছি তাহলে দূরত্ব হয়ে গেছে কত 10 মিটার, অর্থাৎ পূর্বে প্রথম ক্ষেত্রে আমাদের দূরত্ব ছিল 5 মিটার, এখন দূরত্ব দ্বিগুণ করার ফলে দূরত্ব হলো 10 মিটার। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা সেই মহাকর্ষীয় বলের সূত্র প্রয়োগ করি তাহলে F2 = G × M1 M2 ডিভাইডেড বাই D2 স্কোয়ার। এখন এখানে আমরা মান বসিয়ে পাই, G কনস্ট্যান্ট রাখলাম, আমরা G এর মান লিখব না। তাহলে M1 আগে ছিল আমাদের 20 কেজি ইন্টু M2 পূর্বে ছিল 30 কেজি। শুধু পরিবর্তন আসবে কোথায় আমাদের D2 এর ক্ষেত্রে, D এর মান বা দূরত্বের ক্ষেত্রে আমাদের পরিবর্তন আসবে, কারণ আমরা দূরত্বকে দ্বিগুণ করে ফেলেছি। তাহলে D2 এর মান হচ্ছে আমাদের 10 এর উপর স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি G, তাহলে 20 × 30 আমরা আগেই দেখেছি সে মানটা 600 ডিভাইডেড বাই 10 স্কোয়ার অর্থাৎ 100। তাহলে আমাদের মান আসে 600-কে যদি 100 দিয়ে ভাগ করি কত 6, তাহলে 6G। তাহলে F1 এবং F2 দুইটা মানই আমরা পেয়েছি, F1 এবং F2। তাহলে প্রথম ক্ষেত্রে F1 এর মান পেয়েছি আমরা 24G, দ্বিতীয় ক্ষেত্রে F2 এর মান পেলাম কত আমরা 6G। এখন এই দুইটি বলের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে দুইটি বলের অনুপাত যদি আমরা করি এই পাশে, তাহলে লিখব অতএব বলের অনুপাত
বলের অনুপাত F1/F2 ইকুয়াল টু F1 এর মান পেয়েছিলাম আমরা 24G, অপরদিকে F2 এর মান পেয়েছি আমরা 6G। G কেটে দিলাম, 6 দিয়ে যদি আমরা 24কে তাহলে 4, অতএব F1/F2 ইকুয়াল টু 4, বা আর গুণন করলে দেখো যে 4 কোন দিকে আছে, 4 আপনাদের উপরে আছে, এখানে নিচে কিছু নেই, তার মানে একটা 1 আছে। যদি আমরা আর গুণন করি তাহলে F1 এর সাথে এই 1 গুণ এবং F2 এর সাথে এই 4 গুণ, তাহলে 4F2 ইকুয়াল টু F1, বা F2 ইকুয়াল টু 1/4 F1। অর্থাৎ দেখো যে বলের অনুপাত আমাদের বের হচ্ছে 1/4, বলের অনুপাত বের হলো 1/4। তাহলে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বলের অনুপাত কত হয়? 1/4। তাহলে শেষে আমরা লিখতে পারি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বলের অনুপাত হবে 1/4, অর্থাৎ 4/1 তাহলে আমরা লিখতে পারি অতএব বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বলের অনুপাত 1/4 হবে, 1/4। হবে, এটাই আমাদের প্রমাণ। তাহলে দূরত্ব দ্বিগুণ করা হলে বলের মান 1/4 হবে, অর্থাৎ F2 ইকুয়াল টু 1/4 ইন্টু F1, F2 ইকুয়াল টু 1/4 ইন্টু F1, এটা প্রমাণিত। তাহলে যদি বলে যে দূরত্ব দ্বিগুণ করা হলে বলের অনুপাত কেমন হবে বা বলের পরিমাণ কেমন হবে, তাহলে আমরা কি পেলাম? দূরত্ব দ্বিগুণ করা হলে বলের অনুপাত হবে 1/4, বলের অনুপাত হবে 1/4। দেখো একই রকম আরেকটা প্রমাণে যদি আমরা যাই, যেটা আমরা এখানে বলেছিলাম যে দূরত্ব দ্বিগুণ করা হলে বলের অনুপাত কেমন হবে, একই রকম দূরত্ব 3 গুণ করা হলে বলের কেমন পরিবর্তন ঘটবে বা বলের কি অনুপাত হবে সেটাও আমরা নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এই একই উদ্দীপককে ব্যবহার করতে পারবো, শুধু দূরত্বটা দ্বিগুণ করার জায়গায় আমাদের দূরত্বটাকে 3 গুণ করতে হবে। তাহলে পূর্বের ন্যায় আমরা আবার যাই, দেখো দেওয়া আছে কি কি। প্রথম বস্তু এ বস্তুর ভর দেওয়া আছে M1 ইকুয়াল টু 20 কেজি এবং বি বস্তুর ভর দেওয়া আছে 30 কেজি। তাই এখানে দেওয়া আছে M1 20 কেজি, একই রকম M2 দেওয়া আছে আমাদের 30 কেজি। বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের দেওয়া আছে 5 মিটার। শুধু আমাদের শর্তটা পরিবর্তন হবে, আগে যেটা আমরা বলছিলাম বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বলের কেমন পরিবর্তন ঘটবে, এখন আমরা বলবো 3 গুণ করলে বলের কেমন পরিবর্তন হবে। দেখো মিলিয়ে নাও, তাহলে প্রথম ক্ষেত্রে F1 এ যদি আমরা যাই, F1 ইকুয়াল টু G ইন্টু M1 M2 ডিভাইডেড বাই D1 স্কোয়ার ইকুয়াল টু G কনস্ট্যান্ট M1 20 ইন্টু M2 30 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইকুয়াল টু G ইন্টু
625, অর্থাৎ সে আগের মানটা আমাদের 24G। এটা আমরা F1 এর মান পেলাম। অপরদিকে দেখো F2 যদি আমরা নির্ণয় করি, দ্বিতীয় ক্ষেত্রে যেটা দূরত্ব 3 গুণ করলাম, দূরত্ব 3 গুণ করা হলে F2 = G × M1 M2 ডিভাইডেড বাই D2 স্কোয়ার = G × তাহলে 20 30 এগুলো ঠিক থাকবে, অর্থাৎ বস্তুর ভর ঠিক থাকবে, শুধু আমাদের পরিবর্তন আসবে কোথায়? দূরত্বে। তাহলে দূরত্ব যদি 3 গুণ করে, দূরত্ব আছে আমাদের 5 × 3 = 15। তাহলে এখানে কত হবে আমাদের? 15 স্কোয়ার = G × উপরে 600 আর 15 উপর বর্গ যদি আমরা করি তাহলে আমাদের মান চলে আসে 225। ক্যালকুলেশন করলে 2.66 G × G। তাহলে F1 এবং F2 দুইটা মানই আমরা পেয়েছি। F1 = 24G এবং F2 = 2.66 G। এখন এই দুইটা থেকে যদি আমরা বলের অনুপাত বের করি আগের মতো, অতএব বলের অনুপাত F1 ডিভাইডেড বাই F2 = F1 এর মান পেয়েছি আমরা 24G, F2 এর মান পেয়েছি 2.66G, বা F1 বাই F2 = G যদি কেটে দেই আর 24কে 2.66 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মান আসবে কত? 9, বা আর গুণন করার পর আমাদের থাকে 9 × F2 = F1, বা F2 = 1/9 F1, 1/9 F1। অর্থাৎ দূরত্ব 3 গুণ করা হলে বল 9/1 হবে। দূরত্ব 3 গুণ করা হলে বল 9/1 হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব দূরত্ব 3 গুণ করা হলে দূরত্ব 3 গুণ করা হলে বলের মান বা বলের অনুপাত 9/1 হবে। 9/1 হবে। তাহলে আমরা দূরত্ব দ্বিগুণ করার সময় যা দেখেছিলাম, দূরত্ব দ্বিগুণ করলে বলের অনুপাত 1/4 হয়েছিল। আবার দূরত্ব যদি আমরা 3 গুণ করি তাহলে বলের অনুপাত 9/1 হবে। একই রকম দূরত্ব যদি 4 গুণ করা হয় বলের অনুপাত সেম একই পদ্ধতিতে, শুধু F2 এর জায়গায় আমরা দূরত্বটাকে 4 গুণ করে দিব, এছাড়া বাকি সব মান একই রকম থাকবে। তাহলে F2 এর বেলায় যদি আমরা দূরত্বকে 4 গুণ করে দেই তাহলে আমাদের যে অনুপাতটা বের হবে সেটা হলো 16/1। তাহলে দেখো ভরের ক্ষেত্রে আমরা বলের অনুপাত দেখছিলাম সমানুপাতিক, কিন্তু দূরত্বের ক্ষেত্রে এই অনুপাত পরিবর্তন হয়ে যায়। ভরের ক্ষেত্রে ভরের গুণফল যদি দ্বিগুণ করা হয়েছিল তখন বলের অনুপাত দ্বিগুণ হয়েছিল বা বলের মান দ্বিগুণ হয়েছিল। 3 গুণ করার সময় বলের মান 3 গুণ ছিল, ভরের গুণফল 4 গুণ করার সময় বলের মান 4 গুণ ছিল। কিন্তু যখন আমরা দূরত্বের ক্ষেত্রে আসলাম বা দূরত্বের বেলায় চলে আসলাম, দূরত্ব দ্বিগুণ করা হলে বলের মান 1/4 হলো। দূরত্ব 3 গুণ করলে বলের মান 9/1, আর দূরত্ব যদি 4 গুণ করা হয় তখন বলের মান 16/1 হবে। 16/1 অর্থাৎ 1/16। অর্থাৎ তখন আমাদের এই অনুপাতটা দাঁড়াবে F2 = 1/16 F1। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দুটি বলের অনুপাত 16/1 দাঁড়াবে। তাহলে তোমরা এই দূরত্ব 4 গুণ করা হলে বলের কিরূপ পরিবর্তন ঘটে এই প্রমাণটা নিজেরা বাসায় করবে।
এরপর দেখো পরবর্তীতে আমরা যে আলোচনাটায় যাব বস্তুর ওজন। বস্তুর ওজন, ওজন কি মোটামুটি আমরা সবাই জানি। দেখো কোনো বস্তুকে পৃথিবী যেই বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। তবে এই ক্ষেত্রে আমাদের একটা ভুল ব্যবহার আছে। আমরা বলতেছি বস্তুর ওজন কত, 1 কেজি। বস্তুর ওজন 1 কেজি। বাজারে গিয়ে বলতেছি 1 কেজি ওজনের একটা আটার প্যাকেট দেন বা একটা লবণের প্যাকেট দেন। দেখো আমরা জানি বস্তুর ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কেজি, ওজনের একক আবার কেজি ব্যবহার করতেছি। এটা আমরা বলার সময় বিষয়টা ভুল বলি। আসলে আমরা 1 কেজি ভরের বস্তুটি নিয়ে আসি, 1 কেজি ওজনের না। তাহলে যে বস্তুটি আমরা নিয়ে আসতেছি 1 কেজি, তাহলে এটা হলো বস্তুর ভর। যেটা আমরা ভরের ক্ষেত্রে পেয়েছিলাম, বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকেই বস্তুর ভর বলে। বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুর ভর বলে। আর অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী যেই বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তখন সেটা বস্তুর ওজন। তুমি তোমার একটা বই যদি টেবিলের উপর রেখে দাও, তখন একে পরিমাপ করলে যেটা আমরা পাবো সেটা হলো বস্তুর ভর। আবার এই বইটিকে যদি তুমি 4 তলা থেকে ছেড়ে দাও, তখন যদি এর ভর পরিমাপ করা হয় তখন সেটা তার ওজন দাঁড়াবে। কারণ উপর থেকে যখন বস্তুটি নিচের দিকে পড়বে তখন এই বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে বা কেন্দ্রের দিকে টানতেছে, তখন বস্তুর ওজন চলে আসবে। অর্থাৎ বস্তুর ওজন নির্ণয়ের সময় আমাদের মহাকর্ষীয় যে সূত্র সেখান থেকে যদি আসি, তাহলে অভিকর্ষ ত্বরণ এই বস্তুর উপর ক্রিয়া করবে। তাহলে দেখো প্রথমে আমরা ওজনের সংজ্ঞাটা লিখে নিব। ওজন, তাহলে ওজন কি পেলাম, কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। ওজন বলে। আর কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। বস্তুর ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। ওজনের একক, ওজনের একক নিউটন। তাহলে দেখো কিছুক্ষণ আগে যে কথাটা আমরা বলেছিলাম, বস্তুর ভরকে আমরা কেজি এককে প্রকাশ করি, আর অপরদিকে বস্তুর ওজনকে নিউটন এককে প্রকাশ করি। তাহলে বাজার থেকে যদি 1 কেজি লবণ আমরা নিয়ে আসি, বা 1 কেজি আটা আমরা নিয়ে আসি, বা 1 কেজি চাল বা 1 কেজি ডাল যদি আমরা বাজার থেকে নিয়ে আসি, তাহলে সেটা বস্তুর ভর, সেটা বস্তুর ওজন হতে পারে না। কারণ ওজন যদি হতো তাহলে আমরা কেজির পরিবর্তে এখানে নিউটন একক ব্যবহার করতাম, কারণ আমাদের ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে কোনো বস্তুকে পৃথিবী যেই বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং ওজনের একক হচ্ছে নিউটন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে তখন এখানে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে। কোনো বস্তুর ভর আছে, যদি আমরা এই মার্কারটা নেই তাহলে এই মার্কারে একটা ভর আছে। তাহলে এই মার্কারটি আমরা যদি উপর থেকে বা 4 তলা থেকে নিচের দিকে ছেড়ে দেই, তাহলে এই মার্কারটির উপর পৃথিবীর একটা কেন্দ্রাকর্ষী আকর্ষণ থাকবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ থাকবে। তাহলে কোনো বস্তুর ওজন নির্ণয় করার সময় বস্তুর ভরের পাশাপাশি আমরা বস্তুর যে অভিকর্ষ ত্বরণ সেটার গুণফল দিয়ে ওজন বের করতে পারি। সেই ক্ষেত্রে আমরা ওজনের যে সংজ্ঞাটি লিখতে পারি, তাহলে ওজন ডাব্লিউ ইকুয়াল টু
জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। আমি আগেই বলেছি যে বস্তুর ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এই ক্ষেত্রে দেখো ডাব্লিউ এখানে ওজনকে প্রকাশ করেছে, অপরদিকে এম এবং জি, এই এম হচ্ছে বস্তুর ভর এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এটা আমাদের মূল সূত্র। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু বস্তুর ওজন, এম বস্তুর ভর, আর জি হচ্ছে আবার অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো যে আমরা ওজন নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করলাম ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এই সূত্রে ডাব্লিউ বস্তুর ওজন বা ডাব্লিউ দ্বারা বস্তুর ওজনকে প্রকাশ করা হয়, এম দ্বারা বস্তুর ভরকে প্রকাশ করা হয় এবং জি দ্বারা অভিকর্ষজ ত্বরণ প্রকাশ করা হয়। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি এর একটি আদর্শ মান আছে। অভিকর্ষজ ত্বরণ জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে আমরা এম এস ইনভার্স 2 দ্বারাও প্রকাশ করি। তাহলে অভিকর্ষজ ত্বরণ জি এর একটি নির্দিষ্ট মান এবং আদর্শ মান আছে, সেটা হল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এম এস ইনভার্স 2। তাহলে এই ক্ষেত্রে দেখো জি এর আদর্শ মানের কথা আমরা বলেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা জি এর আদর্শ মান। অপরদিকে দেখো যে এই জি এর মান অবস্থান ভেদে পরিবর্তিত। আমরা জানি এই পৃথিবীতে 3 ধরনের অঞ্চল আছে, বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল এবং মরু অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চলে আমাদের অবস্থান, আমরা যে অবস্থানে আছি সেটা হলো বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে জি এর এক ধরনের মান, মেরু অঞ্চলে জি এর এক ধরনের মান এবং ক্রান্তীয় অঞ্চলে বা মরু অঞ্চল যেটা বলতেছি, এই ক্রান্তীয় অঞ্চলে জি এর ভিন্ন মান। কারণ একটি কথা তোমরা সবাই জানো যে পৃথিবী গোলাকার, তবে পৃথিবী কি সুষম গোলক নয়, এর উপরে এবং নিচের দিকে কিছুটা চাপা। তাহলে এটাকে যদি আমরা একটা পৃথিবী কল্পনা করি এবং এই সি, এটাকে যদি আমরা পৃথিবীর কেন্দ্র বলি, এই সি কেন্দ্র থেকে পৃথিবীর চতুর্দিকের বা পৃথিবী পৃষ্ঠের দূরত্ব সমান নয়। আমরা যদি উপরের দিকে যাই, এ বিন্দু যদি চিহ্নিত করি, তাহলে দেখো সি থেকে সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত পৃথিবীর যে কেন্দ্র থেকে পৃষ্ঠের যে দূরত্ব, সি বিন্দু থেকে বি বিন্দুতে দূরত্ব কিন্তু সমান নয়। এক্ষেত্রে সি থেকে বি পর্যন্ত দূরত্ব বেশি এবং সি থেকে এ পর্যন্ত দূরত্ব কম। একইভাবে এই এ থেকে যদি আমরা বি এর দিকে আসি, তখন দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। যদি আমরা এই অঞ্চলটাকে নেই সি থেকে ডি পর্যন্ত, তাহলে এই অঞ্চলটা আবার দেখো যে এ থেকে দূরত্ব বেশি কিন্তু বি এর চেয়ে দূরত্ব কম, যার জন্য এর প্রেক্ষিতে এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে 3টা অঞ্চলে ভাগ করছে। এখানে সি থেকে বি পর্যন্ত এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। অপরদিকে দেখো সি থেকে এর দূরত্ব সবচেয়ে কম, এই দূরত্বটাকে বলা হয় মেরু অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে মেরু অঞ্চল। আবার সি থেকে ডি, এই অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। তাহলে দেখো যে সি থেকে বি এর দূরত্ব সবচেয়ে বেশি, দূরত্ব যত বাড়ে আমরা জানি আকর্ষণ তত কমে, দূরত্ব বাড়লে আকর্ষণ কমে। মনে রাখবে দূরত্ব বাড়লে আকর্ষণ কমে, তখন অভিকর্ষজ ত্বরণ জি এর মান কমে। কাজেই এই বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার দেখো দূরত্ব যেখানে কম সেখানে আকর্ষণ বেশি, কাজে দূরত্ব যদি কম হয় আকর্ষণ বেশি এবং তখন অভিকর্ষজ ত্বরণের মানও বেশি, যার জন্য আমাদের মেরু অঞ্চলে জি এর মান 9.83
মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপরদিকে ক্রান্তীয় অঞ্চলের দূরত্ব এই মেরু অঞ্চলের চেয়ে কম কিন্তু বিষুবীয় অঞ্চলের চেয়ে বেশি, যার জন্য এই ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটাও থাকবে কি মাঝামাঝি, এবং ক্রান্তীয় অঞ্চলে আমাদের জি এর মান 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো পৃথিবীর 3 অঞ্চলে আমরা জি এর মান পেলাম। বিষুবীয় অঞ্চলে জি এর মান পেয়েছি 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্রান্তীয় অঞ্চলে 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং মেরু অঞ্চলে সবচেয়ে বেশি 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই 3টা মানকে যদি আমরা গড় করি, 3টা মানকে যোগ করে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে মানটা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যার জন্য বলা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর পাশাপাশি তোমরা বিভিন্ন অঞ্চলে বা মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, এই সকল অঞ্চলে জি এর মানটা মনে রাখবে। যদি বলে 10 কেজি একটা বস্তু আমি নিলাম এই বস্তুর ভর এম সমান 10 কেজি, একটি বস্তু এ, তার ভর 10 কেজি দেওয়া আছে। যদি বলা হয় যে এই বস্তুটির ওজন নির্ণয় করো, তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে কি, শুধু ভরটা আমাদের দেওয়া আছে, ভর 10 কেজি। তাহলে দেওয়া আছে এম ইকুয়াল টু 10 কেজি। এখন আমরা যদি মূল সূত্রে যাই, তাহলে আমরা জানি বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু এম আমাদের দেওয়া আছে কত 10 কেজি, তাহলে 10 ইন্টু জি এর মান, যেটা আমরা জানি জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু কোনো অঞ্চলের কথা উল্লেখ করিনি, মেরু, মরু বা বিষুবীয় কোনো অঞ্চলের কথা উল্লেখ নাই, যার জন্য আমরা জি এর আদর্শ মানটা নিব। তাহলে আমাদের জি এর আদর্শ মান 9.8 ইকুয়াল টু 98। তাহলে বস্তুর ওজন আমাদের নির্ণয় হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন একক ব্যবহার করব, কি কেজি? না, কারণ আমরা আগেই বলেছি আমাদের ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে 98 নিউটন, অর্থাৎ এই 10 কেজি ভরের কোনো বস্তুর ওজন হবে 98 নিউটন। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমরা বাজারে গিয়ে বলি যে 1 কেজি ওজনের একটা আটার প্যাকেট দেন, তাহলে যে কথাটা আমরা ব্যবহার করি সেটা সম্পূর্ণই ভুল, কারণ ওজন কখনো কেজি হতে পারে না, ওজনের একক কখনো কেজি হতে পারে না, ওজনের একক নিউটন। তাহলে দেখো 10 কেজি ভরের একটি বস্তুর ওজন হয়ে গেল কত 98 নিউটন। 10 কেজি ভরের একটি বস্তুর ওজন 98 নিউটন দাঁড়ায়। কাজেই ভরের একক কেজি, ওজনের একক নিউটন, কাজে 10 কেজি কখনো ওজন হতে পারবে না। তো একই রকম আমরা যে 3টা মান তোমাদেরকে দেখাইছি, মেরু অঞ্চল, মরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন নির্ণয়ের কথা, তাহলে তোমরা এই 10 কেজি ভরের বস্তুটির মেরু, মরু এবং বিষুবীয় অঞ্চলে ওজন নির্ণয় করবে। সেই ক্ষেত্রে শুধু পরিবর্তন হবে কোথায়, আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন হবে, যেটা এই 10 কেজি ভরের ওজন নির্ণয়ের ক্ষেত্রে আমরা আদর্শ মানটা ব্যবহার করেছি। তোমরা এই আদর্শ মানের জায়গায় মেরু অঞ্চলে ব্যবহার করবে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শুধু জি এর মান পরিবর্তন হবে, মনে রাখবে শুধু জি এর মান পরিবর্তন করবে। তাহলে মেরু অঞ্চলের ক্ষেত্রে জি এর মান বসাবে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন আমরা বিষুবীয় অঞ্চলে যাব তখন জি এর মান বসাবো 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যখন ক্রান্তীয় অঞ্চলে যাব তখন জি এর মান বসাবো আমরা 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 3টা মান দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন নির্ণয় করতে পারি। তাহলে 1 কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কাজটা তোমাদের বাড়ির কাজ থাকবে যে পৃথিবীর বিভিন্ন স্থানে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন নির্ণয় করো। পৃথিবীর বিভিন্ন স্থানে 10 কেজি ভরের বস্তুর ওজন নির্ণয় করো। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আমরা এই বাড়ির কাজটা লিখে দিব। তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে পৃথিবীর বিভিন্ন স্থানে
10 কেজি ভরের কোনো বস্তুর ওজন নির্ণয় করো। তাহলে আমাদের বাড়ির কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে 10 কেজি ভরে কোনো বস্তুর ওজন নির্ণয় করো। তাহলে এই বাড়ির কাজটা তোমরা করে ফেলবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।